नमस्कार बंधुरा आपनादेर सकलके आरो एकबार स्वागत जानाच्छि आमार छोट्ट यूट्यूब चैनल लाइफ स्पेशलिस्ट बियन्ड लिमिटेशनसे। और आमरा एखन रयेछि गयाते और आमरा चलेछि आमार बाबा एबं पार्थर बाबा मायेर जोन्नो पिंडदान करते। बुझतेई पारछेन एटा खुबই একটা सेंसिटिव इश्यू, ताई एक्षेत्रे आमि किछुई बोलबो ना, शुधुई आपनादेरके देखाबो। ये नदी का नाम कौन सी है? धीरे धीरे গর্ভধারিণী মায়ের নাম মায়ের বাবা দিদি মা एखाने जे मेन मंदिरेर भेतरे जे पिंडदानेर काजटा हय सेखाने भिडियोग्राफी अलाउड नय, मोबाइल निये ढोका जाय ना, ताई सेई पोर्शनटुकु किन्तु देखानो जायनि। एबार आमरा जाচ্ছি आरेकटा जायगाय। मोट 3টে जायगाय पिंडदान करे पिंडदानेर काज सम्पन्न करा हय। अनेकेई भाबते पारेन जे এই বিষয়ে আমার হয়তো ব্লগটা করা উচিত হয়নি, সেটা আপনারা ভাবতেই পারেন, কিন্তু আমি অত জটিলভাবে ভেবে এটা কিন্তু বানাচ্ছি না। এটা জাস্ট এমনি আমার মনে হলো যে স্মৃতিতে রাখার জন্য ব্লগটা বানিয়ে রাখা উচিত, যাতে ভবিষ্যতে যদি এই ভিডিওটা কখনো আমার হার্ড ডিস্ক থেকে ডিলিট হয়েও যায়, আমার চ্যানেলে গিয়ে যাতে আমি স্মৃতি রোমন্থন করে এই কাজের ভিডিওটা দেখার মাধ্যমে আমার স্মৃতিতে আমার বাবা মা এবং পার্থর বাবা মায়ের পিণ্ডদানের বিষয়টা যাতে আমি মনে করে রাখতে পারি। দয়া করে এটাকে অন্যরকমভাবে ক্রিটিসাইজ করবেন না। सारा सामान चलाना बचाना नहीं, सारा सामान चला दिए।
বলতে হবে মুখে, 5,000 দিয়ে 10,000 দিয়ে দাও, তোমার ইচ্ছা হবে। উনি তো বলছে ওনার কথা অন্যভাবে। চলো যে বটগাছের পরিক্রমা আমি এখন করছি, বলা হয় একমাত্র এই বটগাছই রামচন্দ্রের সামনে সীতা মায়ের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন। তাই এই বটগাছ আজও অক্ষয় হয়ে রয়েছে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল। আরও দুটো জায়গায় আমরা গিয়েছিলাম এই পিণ্ডদানের জন্যই। সেই সমস্ত জায়গাগুলোর তুলনায় এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। ঠিক আছে, একদম আর আসবি না এখানে। বড্ড বলে তোদের মায়েদের দিয়ে নিয়েছে। এখন আমরা যাচ্ছি এখানের একটা প্রাচীন শিব মন্দির দেখার জন্য। মন্দির ভিতরে তুমি এটা নিয়ে আসো, তুমি তোমার দিকে নিয়ে আসো। এই তো মন্দির এখানে। এখানের কাজ সেরে ফাইনালি আমরা চললাম আবার ভারত সেবাশ্রম সংঘের দিকে। সেখানে গিয়ে লাঞ্চ করে আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি গয়া রেলওয়ে স্টেশনের দিকে। আপনারা যদি এর আগের পর্বটা দেখে থাকেন তাহলে ব্যাপারটা রিলেট করতে পারবেন, আর যারা সেটা দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে সেই পর্বের লিঙ্কটা অবশ্যই দিয়ে রাখছি। যদি আপনারা দেখবেন মনে করেন তাহলে দেখে নিতে পারবেন। এতক্ষণ আপনারা যেটা দেখলেন সেটা আমাদের গয়াতে আমরা যে পিণ্ডদান পর্বটা করেছিলাম সেটুকুই জাস্ট দেখালাম। গয়ার ভারত সেবাশ্রম সংঘ থেকে গয়া রেলওয়ে স্টেশনের দূরত্ব কিন্তু খুব বেশি নয়। আপনারা অটো, টোটো বা ঘোড়ার যে একা গাড়িগুলো হয় সেগুলো চড়েও স্টেশনে যেতে পারেন। তো আমরা অটোটাই প্রেফার করেছিলাম, আর আমাদের এর জন্য কিন্তু আগের থেকে কোনো রকম টিকিটও কাটা নেই। একেবারেই আনপ্রিপেয়ার্ড ছিলাম আমরা, জাস্ট ওখানে আর থাকতে ইচ্ছে হলো না বলে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। আচ্ছা, এখন আমরা কোথায় যাব বলুন তো? আমি তো বলিনি যে এবারে আমরা কোথায় যাচ্ছি। চলুন আরেকটুখানি সাসপেন্স থাকুক, তারপর তো দেখতেই পাবেন যে আমরা কোথায় যাচ্ছি।
এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে গয়ার যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের বিল্ডিং। আর তার উল্টো পাশে রয়েছে যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেটা। লোকাল ট্রেনে তো আমরা শিয়ালদা লাইনে বা হাওড়া লাইনে অনেক যাতায়াত করেছি। এবারে বিহারে গিয়ে গয়ার থেকেও একটা লোকাল ট্রেনে চড়ে এক্সপিরিয়েন্স করলাম একেবারে অন্য ধরনের একটা জার্নি। হ্যাঁ, যেটা বলছিলাম, আসলে আমাদের ঠিক ছিল যে আমরা গয়াতে কিছু লোকাল সাইট সিইং করে সেই রাতটা ভারত সেবাশ্রম সংঘেই থেকে যাব। কিন্তু ওখানে আমাদের থাকতে একেবারেই ইচ্ছে করলো না। আর গয়াতে চারপাশটা এতটাই অপরিচ্ছন্ন যে সত্যি ওখানে মানে আর ঘোরাঘুরি করতেও ইচ্ছে করলো না। বুদ্ধগয়াটা আমার মনে হয় ফার বেটার। আগেও আমি বুদ্ধগয়াতে গেছি, ইনফ্যাক্ট এই গয়াতেও গেছি, তখনও এতটাই নোংরা এবং অপরিষ্কার লেগেছিল, এখনও তাই আছে, কিছুই পরিবর্তন দেখলাম না। এদিকে ট্রেনে কিছু ওঠেও না খাবার দাবার। তো সেই কারণে আমরা সেখানে আর থাকলাম না, বরং পরের দিন আমরা যেখানে রওনা হব ভেবেছিলাম আগের দিনই সেখানে পৌঁছে থাকলাম, যাতে পরের দিন সকাল সকাল সেখান থেকে একেবারে ফ্রেশভাবে স্টার্ট করতে পারি। যাই বলুন, লোকাল ট্রেনের এই জার্নিটা কিন্তু আমার দারুণ লেগেছিল। একদম ফাঁকা, মানে পুরো মনে হচ্ছিল পুরো কম্পার্টমেন্টটাই একেবারে আমাদেরই, এমনই লাগছিল। যেটা ভেবেছিলাম যে প্রচণ্ড হয়তো ভিড় হবে, সেরকম কোনো ব্যাপার ছিল না। আর আলটিমেটলি এবার আমরা আমাদের ডেস্টিনেশন স্টেশনে পৌঁছে গেছি। চলুন তাহলে এবার ট্রেন থেকে নেমে পড়া যাক, বাকি কথা পরে হচ্ছে।
এবার তো বুঝতেই পারছেন আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি বিহারের সাসারামে। অনেকেই জায়গাটা সম্পর্কে জানেন বা শুনেছেন, অনেকের কাছেই আবার হয়তো অজানা অচেনা, কারণ এখনও সাসারামটা সেভাবে কিন্তু ট্যুরিস্ট স্পটে জায়গা করে উঠতে পারেনি। খুব কম মানুষই এখানে ঘুরতে আসেন। যেহেতু হঠাৎ এসেছি তাই কোনো হোটেল বুকিং করা নেই, তো আমরা সাসারামে ছিলাম এই হোটেলটায়। বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমাদের মনে হলো একদম মোড়ের মাথায় এই হোটেলে থাকাটাই ভালো হবে। হোটেলে ওঠার সিঁড়িটা খুবই সংকীর্ণ, মানে যদি কারোর কাছে খুব বড় লাগেজ থাকে তাহলে খুবই কষ্ট হবে। আমাদের যেহেতু লাগেজগুলো ছোটোখাটো ছিল তাই অতটা অসুবিধা হয়নি, কিন্তু ভিতরে কিন্তু হোটেলটা দারুণ সুন্দর। হোটেলটা একেবারেই মেইন রোডের উপরে। এটা আরেক দিকেও সুবিধা হয়েছিল যে আমরা যখন ফিরবো তখনও আমরা বাসেই ফিরবো, আর সেই বাসটা কিন্তু আমরা একেবারে হোটেলের সামনে থেকেই উঠতে পারবো। যাই হোক, ফেরার কথা তো পরে হবে, সবেমাত্র তো এলাম। আগে চলুন হোটেলটা আপনাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিই। अच्छा अच्छा 2 लीटर का दे दीजिए। ठीक है भाई, चाबी छोड़ लेके हम आ रहे हैं। अच्छा आओ आओ, 2-3 ले आओ। ठीक है। সিঁড়িগুলো বড্ড খাড়া, বাপরে বাপ। সময় লাগবে 5 মিনিট? আমার জন্য 5 মিনিট তোমরা দাঁড়াতে পারবে না? একদমই না, আমি আগে যাব। তো যাও, এখানে নাটক করছো কেন দাঁড়িয়ে? নাটক শুরু। রাইস নিয়ে নি। হ্যাঁ নিয়ে নাও, দুটো রাইস নিলে আমাদের 3 জনের হয়ে যাবে। এটা চাইনিজ আইটেম। আচ্ছা পনির চিলি মশরুম এটা দরকার নেই, ফ্রাই क्वांटिटी कितना आएगा फ्राइड राइस में? क्वांटिटी डिश में आएगा। बीच में? हाँ, डिश में आता है। बोले वो एक आदमी 2 आदमी भी थोड़ा थोड़ा खा लेते हैं। नहीं हम तो रात में ज़्यादा खाते नहीं हैं। जो बताएंगे हम खाते नहीं हैं रात में। एक चिकन फ्राइड राइस था, लाड है। अच्छा अच्छा, ओ हाँ दूसरा हाँ तो ठीक है ठीक है। ठीक है। নাচ নাচ, খাবার দেখেছিস সারাদিন পরে। ওই সাবানটা দাও তো, এখন আর আমি হ্যান্ড ওয়াশ বার করতে পারছি না। সাবানটা দাও, আমি হাত দিয়ে আসি। তো চিকেন নেয়নি চান্স। আমি তো চিকেন কেন নেব, আমি তো চিকেন কি ফ্রাইড কি দিয়েছে গো? রুটি, তরকারি 2 রকম, না ডাল, 1 রকম তরকারি, আচার, স্যালাড, পাঁপড়, রাইস। এই হোটেলে থাকার আরও একটা সুবিধা হচ্ছে, যেহেতু ওদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তাই ঘরে বসেই আপনারা কিন্তু খাবারটাও পেয়ে যাবেন।
অর্থাৎ খাবারের জন্য বারবার করে বাইরে বেরোনোরও দরকার নেই। রান্না ভালোই ছিল, তবে কোয়ান্টিটি খুবই কম। বিশেষ করে রাইসের পরিমাণটা থালি হিসেবে যতটা দেওয়া উচিত ছিল ততটা কিন্তু মোটেই ছিল না। বাকি টেস্ট নিয়ে কোনো অভিযোগ নেই, তবে হ্যাঁ কোয়ান্টিটি নিয়ে অবশ্যই অভিযোগ রয়েছে। আমরা যে ফ্লোরে ছিলাম সেই ফ্লোরের উপরের ফ্লোরেও আরও রুম রয়েছে। ওদের হোটেলটা বর্তমানে রেনোভেশনের কাজ চলছে, সেই কারণে বেশ কিছু ঘর বন্ধও পড়ে রয়েছে এই মুহূর্তে। তবে সব মিলিয়ে কিন্তু হোটেলটাতে বেশ অনেকগুলোই ঘর রয়েছে, আর দেখে বুঝতেও পারছেন যে মোটামুটি ওয়েল মেনটেন্ড, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বাথরুমটা বিশাল বড় ছিল, এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট আমি বলবো, কারণ আমাদের মতো মানুষদের বাথরুমটাই মেইন দরকার থাকে। যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের হোটেলটা, যেটার নাম হচ্ছে হোটেল জয় ডিলাক্স। এখানকার রুম ট্যারিফ মোটামুটি 2000 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত, আর সিজনের সময় 3000 টাকা পর্যন্ত হতে পারে। তবে একটা কথা বলে দিই, এখানকার সিজন মানে কিন্তু শীতকাল নয়, বর্ষাকাল। তার কারণ সাসারামটা হচ্ছে পপুলার এখানকার ওয়াটারফলসগুলোর জন্য, যেগুলো বর্ষার জলে পুষ্ট। তাই এখানে আসার সঠিক সময় হচ্ছে কিন্তু বর্ষাকাল। যাক, এই পর্বটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে থাকছে আমাদের সাসারামের সাইট সিইং। অবশ্যই সঙ্গে থাকবেন।